কথাগুলো শুনে তৎক্ষণাৎ বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে রাবিয়া বেগম রেজিয়ার রুম থেকে বের হয়ে গেলেন। রেজিয়া স্তব্ধ হয়ে মায়ের যাওয়ার পানে চেয়ে রইল। মায়ের বলে যাওয়া কথাগুলো যেন হৃদয়ে গিয়ে বিঁধল তার এই প্রথম। ঘন্টা দুয়েক পেরিয়ে গেল। জাবেদ ইসলাম, তীব্র, রাজীব, মোনালিসা সকলেই ঘুম থেকে উঠে পড়েছে। নাস্তার টেবিলে সকলেই উপস্থিত, শুধু রাবিয়া বেগম নেই। জাবেদ ইসলাম ভ্রুজগাল কিঞ্চিত কুচকিয়ে নিয়ে রাবিয়া বেগমের কথা জানতে চাইলে তৃপ্তি বলে ওঠে, হয়তো রুমে আছেন বাবা, তোমরা খাওয়া শুরু করো, আমি গিয়ে ডেকে আনছি। জাবেদ ইসলাম তৃপ্তির কথা সম্মতি জানালেন। তৃপ্তি তৎক্ষণাৎ রাবিয়া বেগমের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। তীব্রের সম্মুখে চেয়ারে ইচ্ছে করে বসেছে রেজিয়া। চোখ দিয়েই যেন গিলে খাচ্ছে তীব্রকে। এত সুদর্শন পুরুষ তার সম্মুখে বসে আছে দেখে ভীষণ খুশি খুশি লাগছে রেজিয়ার। তীব্র একটা বারের জন্য চোখ তুলে তাকায়নি রেজিয়ার দিকে। রাবিয়া বেগমের রুমে প্রবেশ করার পূর্বেই ভেতর থেকে গুনগুনিয়ে কান্না করার আওয়াজ ভেসে আসছে শুনতে পায় তৃপ্তি। কপালের মাঝ বরাবর কয়েকটা ভাঁজ স্পষ্ট হয় তার। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সামনের দিকে দৃষ্টিপাত করতেই রাবিয়া বেগমকে বিছানায় বসে উল্টো ঘোরা অবস্থায় গুনগুনিয়ে কান্না করতে শোনে তৃপ্তি। রাবিয়া বেগমের সন্নিকটে গিয়ে দাঁড়াতেই তৃপ্তির অবস্থান বুঝতে পেরে রাবিয়া বেগম অপ্রস্তুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই চোখের পানি মুছে ফেলে। তৃপ্তি দ্রুত পায়ে রাবিয়া বেগমের আরও কাছে এগিয়ে যায়। হাঁটু ভেঙে তার পায়ের কাছে বসে পড়ে অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে আপনার ছোট মা? এভাবে কাঁদছেন কেন? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন, আমি যথাযথ চেষ্টা করব তার সমাধান করতে। তৃপ্তির এমন কথায় রাবিয়া বেগম অবাক দৃষ্টিতে তাকায় তৃপ্তির দিকে। কিছু সময় তাকিয়ে থাকার পর থামা থামা কণ্ঠে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, বলে দিয়েছিস তো ওই মহিলাকে আমাদের আসল রূপের কথা? উনিও নিশ্চয় এতক্ষণে তোর বাবাকে সব বলে দিয়েছেন। এবার তো তিনি আমাদের এ বাড়ি থেকে চিরতরে বের করে দিবেন। তুই খুশি তো এবার? রাবিয়া বেগমের মুখে এমন কথা শুনে তৃপ্তি ম্লান একটা হাসি দেয়। চোখ দুটোতে নোনা জল টলটল করছে তৃপ্তির। কণ্ঠ ধরে আসছে। রাবিয়া বেগমের হাত নিজের হাতের মুঠে মুষ্টিবদ্ধ করে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এতগুলো বছর পেরিয়ে গেল, আমাকে আজও তুমি চিনতে পারলে না ছোট মা। ছোট থেকে তোমার আর আপু ভাইয়ার মনের মতো হতে, তোমাদের ভালোবাসা পেতে কতই না চেষ্টা করে গিয়েছি, কিন্তু কখনো সফল হতে পারিনি। এটাই আমার জীবনের চরম ব্যর্থতা। আমার কোনো কাজে বা ব্যবহার যেন তোমরা এতটুকু পরিমাণ কষ্ট না পাও, সেই জন্য তোমাদের করা সকল অত্যাচার, সকল কটু কথা মুখ বুঝে সহ্য করে গিয়েছি। আজ এতগুলো বছর পরেও তোমার মনে হলো আমি তোমাদের নিয়ে কিছু বলে বাবার কান ভাঙাবো? চিন্তা করো না, এমন কিছু হতে আমি দিব না। আন্টিকে অনেক কষ্টে বুঝিয়েছি যেন তিনি বাবাকে কিছু না জানান। তিনি আমার কথা মেনে নিয়েছেন, বাবাকে কিছু জানাননি। তাই নির্ভয়ে তুমি নিচে আসতে পারো। সকলে তোমার অপেক্ষায় নাস্তার টেবিলে বসে আছে। পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক আছে। তোমরা কখনো আমাকে আপন নাই ভাবতে পারো, কিন্তু আমি ভাবি, অনেক ভালোবাসি তোমাদের, সারা জীবন বেসে যাব। কথাগুলো বলা শেষ হতেই তৃপ্তির চোখ থেকে নোনা জলগুলো ওর গাল বেয়ে রাবিয়া বেগমের হাতের ওপর পড়ে। তৃপ্তির যত ফোঁটা চোখের জল আজ তার হাতের ওপর পড়েছে তত বাড়ি যেন ভেতর থেকে কেঁপে উঠেছেন রাবিয়া বেগম। এতগুলো বছর ধরে প্রতিদিন দিনের বেশিরভাগ সময়ই তিনি উঠতে বসতে তৃপ্তিকে অনেক কষ্ট যন্ত্রণা দিয়ে এসেছেন, যা সহ্য করতে না পেরে ওনার সামনেই তৃপ্তির নীরবে অনেক চোখের জল ফেলেছে। কখনো এতটুকু মায়া তার ভেতরে কাজ করেনি তৃপ্তির জন্য, কিন্তু আজ প্রথমবার রাবিয়া বেগমের এত বেশি কষ্ট অনুভব হচ্ছে। তৃপ্তির বলা প্রতিটি শব্দ তীরের মতো বুকের মধ্যখানে গিয়ে যেন খুব যত্ন নিয়ে বিঁধেছে, কিন্তু এর কারণ কি তা বুঝে উঠতে পারছেন না রাবিয়া বেগম। তৃপ্তি ওর চোখের জল মুছে নিয়ে নিজেকে সংযত করে নেয়। তারপর রাবিয়া বেগমকে বলে নিচে আসার জন্য। এতটুকু বলে সে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রাবিয়া বেগম এখনও ওখানেই এক ঠায় স্তব্ধ হয়ে বসে আছেন। জাবেদ সাহেব, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, সময় হবে কি আপনার? আরবি রহমানের কণ্ঠ কর্ণপাত হতেই জাবেদ ইসলাম স্মিত হেসে উঠলেন। জি বলুন, আপনাদের জন্য আমার সময় অফুরন্ত। আরবি ঠোঁট প্রসারিত করে হাসির রেখা ফুটিয়ে তুলে বলেন, আপনি কত বছর হলো আমার স্বামীর আন্ডারে কাজ করছেন? জি, 28 বছরে পড়বে কিছুদিন পর। বাহ, আর অনেক দীর্ঘ সময়। আপনি নিশ্চয়ই আমার স্বামীকে আমাদের পরিবারে কেমন তার সম্পর্কে খুব ভালোভাবে জানেন।
জি অবশ্যই, স্যারের ব্যবহার অত্যন্ত অমায়িক। আমরা সকল কর্মীদের মাথার উপর ছাতার মতো হয়ে থাকতেন সর্বক্ষণ, কাউকে নিরাশ হতে দিতেন না, সাহায্যের হাত বাড়িয়ে রাখতেন। ছোট বাবার অফিসে আসা যাওয়া কম হলেও যতটুকু সময় তিনি এসেছেন তার মধ্যেও আমরা বড় স্যারের আদর্শ খুঁজে পেয়েছি। আর কি বা বলবো। আজ আমি আপনার নিকট কিছু চাইতে এসেছি, আবদার বলতে পারেন। এটা তো আমার সৌভাগ্য ম্যাডাম, বলুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আরবি ছোট্ট করে একটা নিঃশ্বাস ছাড়েন, পরক্ষণেই শীতল কণ্ঠে বলেন, আপনার মেয়েকে আমি আমার ছেলে তীব্রের বউ বানিয়ে নিতে চাই জাবেদ সাহেব। আরবি রহমানের এমন কথায় জাবেদ ইসলাম যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছেন। মনের মধ্যে অন্যরকম খুশির সৃষ্টি হয়েছে। কি বলা উচিত তার, কিভাবে বলবে তা বুঝে উঠতেই কিছুটা সময় লেগে যায় জাবেদ ইসলামের। খুশি চোখ দুটো চিকচিক করছে, ঠোঁট প্রসারিত করে হাসি রেখা ফুটিয়ে তুলে বলেন, এত বড় প্রস্তাব আপনি আমাকে দিবেন আমি ভাবতেও পারিনি। ছোটভাবে কি মানবে না এই সম্বন্ধ? জাবেদ ইসলামের এমন প্রশ্নে আরবি রহমান ফিক করে হেসে ওঠেন, তারপর বলেন, ও নিজেই গতকাল রাতে আমাকে বলেছে আমি যেন আপনার সাথে কথা বলি আর আপনার মেয়ের সাথে ওর বিয়ের কথা ফাইনাল করি। দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে এত সময় ধরে জাবেদ ইসলাম আর আরবি রহমানের সম্পূর্ণ কথোপকথন শুনছিল রেজিয়া। বাকি কথাটুকু না শুনেই খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ছুটে নিজের মায়ের রুমের উদ্দেশ্যে চলে যায়। রাবিয়া বেগম নিজের রুমে বিছানার ওপর আধশোয়া হয়েছিলেন। হঠাৎ দরজা খোলার শব্দ কর্ণপাত হতেই সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই রেজিয়ার হাসি মাখা মুখ তার চোখে পড়ে। সঙ্গে সঙ্গেই সকালে ওর বলা কথাগুলো মনে পড়ে রাবিয়া বেগমের। মুখ ঘুরিয়ে নেন তিনি। রেজিয়া ছুটে নিজের মায়ের পাশে এসে বসে উত্তেজিত কণ্ঠে বলে, মা, আমি যে আজ কি খুশি তোমাকে বলেই বুঝাইতে পারবো না। রাবিয়া বেগম তখনও রেজিয়ার দিকে দৃষ্টিপাত করেননি। রেজিয়ার হাত দিয়ে রাবিয়া বেগমের মুখ ধরে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, আরে ছাড়ো তো মা, তখনের কথাগুলো মনে করে আর আমার ওপর রেগে থেকো না। জানোই তো আমার মাথার ঠিক থাকে না, হুটহাট করে কি থেকে কি বলে বসি, তার জন্য এমন করার মানে হয় নাকি? রাবিয়া বেগম উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রেজিয়ার দিকে। রেজিয়া উল্লাসের চরম সীমায় পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজের মধ্যে সৃষ্টি হওয়া খুশির উত্তেজনার মাত্রা কিছুটা কমানোর চেষ্টা করে পর মুহূর্তেই বলে, সকালে নাস্তার টেবিলে আমার সম্মুখে একজন সুদর্শন ছেলেকে বসে থাকতে দেখলে না? একটু আগে ওনার মা বাবাকে আমার সাথে ওনার বিয়ের প্রস্তাব দিয়েছেন। বাবাও খুশি মনে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আমার রাজপুত্রের মতো জামাই পাওয়ার ইচ্ছে এবার পূরণ হবে। রেজিয়ার এমন কথায় রাবিয়া বেগমের কপালে কয়েকটা ভাঁজ স্পষ্ট হয়। মেয়ের হাসি মুখ দেখতে সকল মাই চান। রেজিয়ার হাসি মুখ দেখে রাবিয়া বেগম ঘুরিয়ে আর কোনো প্রশ্ন করেন না ঠিকই, কিন্তু মনে মনে কিছু চিন্তার রেখা ঠিকই ভেসে ওঠে। চিন্তাগুলো ঠিক এমন, সত্যি কি রেজিয়ার জন্য সম্বন্ধ দিয়েছিলেন ওই মহিলা? কিন্তু রেজিয়ার সাথে তো একবারও কথা বলতে দেখা যায়নি ওনাকে বা ওনার ছেলেকে। তৃপ্তির সাথে যতটা গভীর সম্পর্ক দেখলাম ওনার, তাতে মনের মধ্যে এই সন্দেহ আর চিন্তাগুলো সৃষ্টি হওয়ার তো অস্বাভাবিক বিষয় না। আমার ওনার সাথে কথা বলাটা জরুরি। সম্বন্ধ কার জন্য এসেছে, তৃপ্তির নাকি রেজিয়া? আমার কেন যেন মনে হচ্ছে তৃপ্তির জন্য এসেছে। রেজিয়া হয়তো পুরো কথা শোনেনি, অর্ধেক শুনেই মনে করেছে ওর সাথে ওই ছেলেটার বিয়ের কথা বলছে ওই মহিলা। আর উনি, আম্মা, ও আম্মা, কোন চিন্তার সাগরে ডুবে গেলে তুমি? রেজিয়ার কণ্ঠ কর্ণপাত হতেই চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসেন রাবিয়া বেগম। ঠোঁট প্রসারিত করে হাসি রেখা ফুটিয়ে তুলে বলেন, এখনই এত বেশি অস্থির হোস না রে মা। আগে তোর বাবার সাথে আমি কথা বলে দেখি উনি কি জানান, তারপর দেখা যাবে সম্বন্ধটা আসলে তোর জন্য এসেছে কি না। রাবিয়া বেগমের এমন কথায় রেজিয়ার হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তেই ফ্যাকাশে বর্ণ ধারণ করে। কিছু সময় নীরব থেকে চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে কণ্ঠে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে রাবিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, দেখা দেখির কোনো প্রয়োজন পড়ে না মা। আমি শিওর ওই আন্টি আমার জন্যই বিয়ের প্রস্তাব দিয়েছেন বাবাকে। আমি সব সময়ই ভালোটা ডিজার্ভ করি।
তাই ওনার মতো সুদর্শন ছেলে আমারই জামাই হবে, আর অমন বড়লোক পরিবার আমারই শ্বশুরবাড়ি হতে হবে যে কোনো মূল্যে। এর মধ্যে আমি তৃতীয় ব্যক্তির বাধা সহ্য করব না কোনোভাবেই। কথাগুলো বলে আর এক মুহূর্তের জন্য রাবিয়া বেগমের রুমে না থেকে দ্রুত পায়ে বেরিয়ে যায় রেজিয়া। রাবিয়া বেগম রেজিয়ার যাওয়ার পানে এক পলক দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন মাত্র। সবেমাত্র গোসল শেষ করে ছাদে এসেছে তৃপ্তি। বালতিতে জমে রাখা ভিজে কাপড়গুলো দড়িতে মেলে দিচ্ছে। হাতের কাজ শেষ করে মাথার চুলগুলো যে গামছা তারা পেঁচিয়ে রেখেছিল সেই গামছাটা খুলে ধীর হাতে মুছতে থাকে। চুলগুলো মোছার পর তৃপ্তি বুকের ভেতর অজানা কষ্ট অনুভব করে। একটা সময় কোমরের নিচ পর্যন্ত ছাড়িয়ে যাওয়া ঘন চুল ছিল তার। এই ছাদে দাঁড়িয়ে হালকা রোদে প্রতিদিন শুকিয়ে নিত সে। আর আজ সেই চুল মাত্র পিঠের মাঝ পর্যন্তও পৌঁছায়নি। চুল মুছতে মুছতেই চোখের কার্নিশে চলে আসা পানিটুকু অন্য হাতে মুছে নেয় তৃপ্তি। অনেক সময় হলো তৃপ্তিকে খুঁজছিল তীব্র, কিন্তু সারা বাড়িতে কোথাও চোখে না পড়ায় ছাদে এসে দেখতে পায় তৃপ্তিকে। গত 3 দিন হিজাব আর ওড়নার আড়ালে থাকা তৃপ্তির চুলগুলো আর বাতাসে খোলা অবস্থায় হালকা বাতাসে উঠতে দেখছে সে। তার মায়াবতীকে আরও অনেক মায়াবিনী দেখাচ্ছে যেন এই মুহূর্তে। ধীর পায়ে তৃপ্তির সন্নিকটে এসে পড়ে তীব্র। তারপর তৃপ্তির ঘাড়ের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, খোলা চুলে মায়াবতীর রূপ যেন শতগুণে বেড়ে গিয়েছে। এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীর সব সৌন্দর্য আমি তোমার মাঝে খুঁজে পেতে পারি মায়াবিনী। হঠাৎ পরিচিত কণ্ঠ ও ঘন নিঃশ্বাস নিজের খুব সন্নিকটে অনুভব করতে পেরে সঙ্গে সঙ্গে উল্টো ঘোরা অবস্থা থেকে সোজা ঘুরে দাঁড়িয়েই তীব্রের বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে ওর শক্ত হাতের বাঁধনে আবদ্ধ হয়ে যায় তৃপ্তি। কিয়ৎক্ষণ পর চোখ মেলে সামনে লক্ষ্য করতেই তীব্রের খুব সন্নিকটে নিজেকে আবিষ্কার করে সে। তৎক্ষণাৎ তীব্রের আলকা বাঁধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে ওর থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়ে তৃপ্তি। তীব্র 2 হাত বুকের দুপাশে ভাঁজ করে নিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে তৃপ্তির দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। কিছু সময় এভাবেই পেরিয়ে যায়। নীরবতার দেওয়াল ভেঙে তৃপ্তি ওর কণ্ঠে কিছুটা রাগ মিশ্রিত করে তীব্রকে উদ্দেশ্য করে বলে, এভাবে হুটহাট আমার সন্নিকটে আসবেন না মিস্টার অত্যাধিক সৌন্দর্যের দোকান। আপনি একজন ছেলে, বড়লোক ঘরের ছেলে, আর আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আপনি যখন তখন এভাবে আমার কাছাকাছি চলে আসেন। এমন অবস্থায় কেউ আমাদের দেখে ফেললে আপনার মান মর্যাদা কোনো দাগ পড়বে না। সব খুয়ে বসবই আমি আর আমার পরিবার। দয়া করুন একটু আমার ওপর। যত দ্রুত পারেন চলে যান আপনার নিজ গন্তব্যে। এতটুকু বলে থেমে যায় তৃপ্তি। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্র তার মায়াবতী রাগী মুখশ্রীর পানে। পরক্ষণে স্মিত হাসি দিয়ে শীতল কণ্ঠে তীব্র বলে, নিজের সব থেকে মূল্যবান সম্পত্তিকে এখানে ফেলে রেখে নিজ গন্তব্যে গিয়ে তো শান্তি পাবো না আমি। এই সম্পত্তিকে নিজের করে নিতে যে কাজগুলো সম্পূর্ণ করা দরকার সেই কাজগুলো শুরু করে দিয়েছি। খুব দ্রুতই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তখন আমার সম্পত্তি আমি বুঝে পাবো এবং তা আমার সঙ্গে নিয়ে নিশ্চিন্ত মনে স্থান ত্যাগ করে নিজ গন্তব্যে ফিরে যাব। ব্যাস কয়েকদিনেরই ব্যাপার। সহ্য করতে শিখে নাও আমার জ্বালাতন। তৃপ্তি তীব্রের এমন কথা শুনে অবাক দৃষ্টিতে তাকায় ওর দিকে। বেশ কিছু সময় হলো তৃপ্তি ছাদ থেকে ফিরেছে নিজের রুমে। জানলার পাশে দাঁড়িয়ে আপন ধ্যানে গভীরভাবে মগ্ন ছিল সে। হঠাৎ রুমের দরজা খুলে ভেতরে কারোর পায়ের আওয়াজ কর্ণপাত হতেই ধ্যান ভেঙে দরজার দিকে ঘুরে তাকিয়ে নিজের বাবাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সে। ঠোঁট প্রসারিত রেখে জানলার কাছ থেকে সরে এসে বিছানার ধারে এসে দাঁড়িয়ে পড়ে তৃপ্তি। জাবেদ ইসলাম ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে বিছানায় বসে পড়েন। শীতল কণ্ঠে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলেন, আমার পাশে এসে বস তো দেখি মা। বিনা বাক্যে বাধ্যের ন্যায় তৃপ্তি ওর বাবার কাছে এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে। দৃষ্টি তার নিচের দিকে স্থির। জাবেদ ইসলাম তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, দেখতে দেখতেই অনেক বড় হয়ে গেলি মা। বয়স এখন তো 18 পেরিয়ে 19 পড়লো বলে। মেয়েদের প্রাপ্ত বয়স হয়ে গেলে প্রতিটি বাবা মায়ের দায়িত্ব উপযুক্ত ছেলে দেখে মেয়েকে বিয়ে দেওয়া। আজ তোর মা বেঁচে থাকলে এই কথাগুলো সেই গুছিয়ে বলতে পারতো তোকে। বাবার মুখে মায়ের কথা শুনতেই তৃপ্তি আহত চোখে তাকায় জাবেদ ইসলামের দিকে। জাবেদ ইসলাম স্মিত হাসেন। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। পরিস্থিতির মোড় ঘোরাতে জাবেদ ইসলাম আবারও বলে ওঠেন, তোর জন্য অনেক ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে মা। আমি সেই সম্বন্ধ ভীষণ খুশি মনে মেনে নিয়েছি। তবে তাদের এখনও হ্যাঁ জবাব দেয়নি। বলেছি আমার মেয়ের সাথে আগে কথা বলবো, যদি সে সম্মতি জানাই তবে আমি বিয়ের বিষয়ে নিয়ে এগোবো, নয়তো না।
এবার বল তো মা, তোর কি সম্মতি আছে এখন বিয়ে করা নিয়ে? তৃপ্তি কিছু সময় নীরব রয়, পরক্ষণেই জাবেদ ইসলামের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে শীতল কণ্ঠে বলেন, আমার কিছু বলার নেই বাবা। তুমি আমার জন্য যে সিদ্ধান্ত নেবে আমি তাতেই সন্তুষ্ট। আমি এতটুকু মানি, আমার বাবা আমার জন্য যে সিদ্ধান্ত নেন তা অনেক ভাবনার পরেই নেন, যাতে আমার ভালো হয়। মেয়ের মুখে আশানুরূপ জবাব পেয়ে জাবেদ ইসলাম স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তারপর মুখে হাসি বজায় রেখেই বললেন, ঠিক আছে, আমি ওনাদের সাথে কথা বলে বিয়ের বিষয়টা চূড়ান্ত করে নিব। ছেলেটার নাম আবরার রহমান, ভীষণ ভালো এবং ভদ্র। ওর পরিবারের সকলেই অনেক ভালো, অমায়িক ব্যবহার। তোর বিয়ে আবরার বাবার সাথে হলে আমি নিশ্চিন্তে আমার দু চোখ বুঝতে পারবো রে মা। এতটুকু বলে জাবেদ ইসলাম তৃপ্তির পাশ থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে সামনের দিকে হাঁটা ধরলেন স্থান ত্যাগ করতে। তৃপ্তির রুম থেকে বের হয়ে জাবেদ ইসলাম সোজা আরবি রহমানের জন্য থাকার ব্যবস্থা করা রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। দরজার সামনে এসে দাঁড়িয়ে আলতো হাতে কড়া নাড়লেন। ভেতর থেকে আসতে বলার হাঁক আসতেই জাবেদ ইসলাম দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। বিছানায় বসে বই পড়ছিলেন আরবি রহমান। জাবেদ ইসলামকে ভেতরে প্রবেশ করতে দেখে ঠোঁট প্রসারিত করে মৃদু হাসি দিলেন। বিছানায় ভালোভাবে বসে জাবেদ ইসলামকেও বসতে বললেন। জাবেদ ইসলাম ধীর পায়ে বিছানার পাশে থাকা চেয়ারটি টেনে বসে পড়লেন সেখানে। তারপর কণ্ঠে উল্লাস বজায় রেখে আরবি রহমানকে উদ্দেশ্য করে বললেন, তাহলে বিয়ান সাহেবা, বিয়ের দিনক্ষণ ঠিক করতে তৈরি হয়ে নেন। দরজার আড়ালে দাঁড়িয়ে আরবি রহমান আর জাবেদ ইসলামের কথোপকথন আড়ি পেতে শোনেন রাবেয়া বেগম। ভেতরটা যেন আতকে উঠল তার, যখন আরবি রহমান তীব্রের বউ হিসেবে রেজিয়া নয় তৃপ্তির নাম নেয়। এই সন্দেহ আর ভয়টাই কাজ করছিল তখন রাবেয়া বেগমের মনে, যখন রেজিয়া তাকে বলতে এসেছিল ওর সাথে আরবি রহমান তার ছেলে তীব্রের বিয়ে দেবেন বলে জাবেদ ইসলামের সাথে কথা বলছেন। এখন তো যা হবার তা হয়েই গেল। অর্থ কথা শুনে খুশিতে মাতোয়ারা হয়ে রেজিয়া যে পাগলামো শুরু করেছে, এখন যদি জানতে পারে আসলে বিয়ের সম্বন্ধটা ওর জন্য নয় তৃপ্তির জন্য ছিল, তাহলে তো কুরুক্ষেত্র কাণ্ড বাঁধিয়ে ফেলবে সে নিঃসন্দেহে। রাবেয়া বেগম তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে রেজিয়ার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরেন দ্রুত পায়ে। যে করেই হোক বুঝিয়ে সুঝিয়ে মেয়ের এমন পাগলামিপনা থামাতেই হবে তাকে। নিজের রুমের আলমারিতে রাখা সকল কাপড় বের করে সারা রুমে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে রাজিয়া। আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে জামা নিচ্ছে আর দেখছে কোনটাতে তাকে সব থেকে বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখাবে। যে জামাটাই হাতে নিচ্ছে সেটাই মন মতো হচ্ছে না দেখে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে রুমের চারিদিকে। সেই মুহূর্তে রাবিয়া বেগম রেজিয়ার রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করেই রুমের এমন বেহাল অবস্থা থেকে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে যান তিনি। মুহূর্তেই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছেন তিনি রেজিয়ার এমন কার্যকলাপ দেখে। মায়ের উপস্থিতি টের পেয়ে রেজিয়া একটা লাল রঙের হাতকাটা ওয়ান পিস নিজের শরীরের সাথে ধরে রাবিয়া বেগমের দিকে ঘুরে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলল, আম্মা, এই ড্রেসটা কেমন লাগছে? ওনারা তো শহরের মানুষ, স্মার্ট, অত্যাধুনিক মানুষদের সাথেই ওর তো ওনাদের সর্বদা ওঠা বসা। তাই আমার পোশাকও তেমনই হওয়া উচিত, নায়িকারা যেমন পরে। রেজিয়াকে এত এক্সাইটেড আর হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে কথা বলতে দেখে রাবিয়া বেগমের মনে একটা খারাপ লাগা কাজ করছে। কিভাবে বলবেন তিনি রেজিয়াকে তার শোনা আসল সত্য ঘটনাটির কথা? কিছু সময় নীরব রয় তিনি। মাকে নীরব থাকতে দেখে রেজিয়া আর সেদিকে পাত্তা দিল না, আবার নিজের কাজে মন দিল। মেঝেতে আর বিছানায় পড়ে থাকা ট্রাই না করা পোশাকগুলো ট্রাই করে দেখতে থাকে। মেয়ের এই হাসি আনন্দ নষ্ট করতে চান না কিছুতেই রাবিয়া বেগম। তাই মনে মনে ঠিক করেন যা কথা বলা তৃপ্তির সাথেই বলবেন তিনি, যদি সে কিছু করতে পারে। যেমন ভাবনা তেমনি কাজ। আর এক মুহূর্তের জন্য রেজিয়ার রুমে না দাঁড়িয়ে রাবিয়া বেগম রুম দ্রুত ত্যাগ করলেন। হাঁটা ধরলেন তৃপ্তির রুমের উদ্দেশ্যে। রুমের ভেতর কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়ে যাওয়ায় সেগুলো পরিষ্কার করতে ব্যস্ত ছিল তৃপ্তি। রাবিয়া বেগম তৃপ্তির রুমের দরজার সামনে দাঁড়িয়ে ওর নাম ধরে ডাকলেন একবার। রাবিয়া বেগমের কণ্ঠ কর্ণপাত হতেই তৃপ্তি বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে হাতে থাকা ময়লা হালকা আওয়াজে ঝাড়তে ঝাড়তে কোনার পাশ থেকে বিছানার পাশে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, কিছু করে দিতে হবে কি ছোট মা? রাবিয়া বেগম ছোট করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে দরজা লাগিয়ে দিলেন। দরজা লাগানোর শব্দে মুহূর্তেই কেঁপে উঠল তৃপ্তি। মনে মনে আবারও একরাশ ভয়ে দলা পেকে আসছে। কোনো ভুল করে ফেলেছে কিনা সে, বা রাবিয়া বেগম ওকে কোনো শাস্তি দিতে কিংবা কোনো বিষয় নিয়ে অত্যন্ত খারাপ ভাষায় কটু কথা শোনাতে এসেছে কিনা, এসব নানা ধরনের চিন্তা কাজ করছে তৃপ্তির মাঝে এই মুহূর্তে। রাবিয়া বেগম তৃপ্তির সন্নিকটে এসে বিছানায় বসে পড়লেন।
এক পলক তৃপ্তির ভীত চেহারা দেখে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলেন। মেয়েটা তাকে প্রচুর ভয় পায়, অবশ্য পাওয়ারই কথা। দুর্ব্যবহার আর অত্যাচার করে এসেছেন তিনিও, ওর ওপর তার জুড়ি মেলা ভার। কিংপতন নীরবতা বিরাজমান চার দেওয়ালের মাঝে। সেই নীরবতার দেওয়াল ভেঙে রাবিয়া বেগম নিচু স্বরে তৃপ্তিকে উদ্দেশ্য করে বললেন,